এখান থেকেই শুরু হলো আমাদের বিদেশ থেকে দেশে ফেরার জার্নি। অনেক দিন পর নিজের মাটিতে ফেরা, এই অনুভূতিটা ঠিক ভাষায় বোঝানো যায় না। এই মুহূর্তে আমরা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি। লিডস স্টেশন থেকে প্রথমে যাব কিং ক্রস, তারপর মেট্রো ধরে হিথ্রো এয়ারপোর্ট। আজ হিথ্রো থেকেই ফ্লাইটে যাব দিল্লি, আর দিল্লি থেকে কলকাতা। অনেক দিন পর দেশে ফিরছি। সত্যি বলতে মাথার ভেতর অনেক কিছু চলছে। এক্সাইটমেন্ট আছে যেমন, একটু নার্ভাসনেসও চলছে। এই পুরো যাত্রাটা যেমন হয়েছে ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা বাড়ি থেকে অনেক দূরে থাকো তারা বুঝতে পারবে এই অনুভূতিটা। চলো তাহলে আজকের জার্নিটা শুরু করা যাক। আমাদের ট্রেনটা ছিল লিডস স্টেশন থেকে দুপুর ঠিক 12টার সময়। স্টেশনে পৌঁছানোর পরেই মনে হচ্ছিল সবকিছুটা খুব শান্ত, তাড়াহুড়ো নেই, কিন্তু সবকিছু নিজের নিয়মে চলছে। কিছু মিনিটেরই অপেক্ষার পরেই আমাদের ট্রেন এসে গেল। এই সুযোগে তোমাদের জন্য লিডস স্টেশনের কিছুটা অংশ শেয়ার করলাম। স্টেশনটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো আর পরিকল্পিত। ট্রেনে উঠে প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ট্রেনের সিট, মেঝে, জানলা সবকিছুই একেবারে ঝকঝকে। ট্রেনের ভিতরটা খুব শান্ত ছিল। কেউ উচ্চস্বরে কথা বলছে না। যাত্রীরা সবাই নিজের মতো করে বসে আছে। কারোর হাতে বই, কারোর কানে হেডফোন, আবার কেউ জানলার বাইরের দিকে তাকিয়ে আছে। এখানকার লোকজনের ভদ্রতা সত্যি আলাদা করে বলার মতো। কেউ কারোর জায়গায় অকারণে ঢুকছে না। ওঠানামার সময় বাইরে ধৈর্য ধরে অপেক্ষা করছে। এই ছোট্ট ছোট্ট আচরণগুলোই একটা যাত্রাকে কতটা আরামদায়ক করে তোলে সেটা না দেখলে বোঝাই যায় না। আমরা ট্রেনের জানলার ধারে বসেছিলাম। ট্রেন চলতে শুরু করেছে। বাইরের দৃশ্যগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো। সবুজ মাঠ, ছোট ছোট বাড়ি, দূরে গাছের সারি, একটা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সময় কেটে গেছিল টেরই পাইনি। এই যাত্রাটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো ছিল না, এটা ছিল একটা অনুভূতি। শান্ত, সুন্দর আর গোছানো। বাইরের প্রকৃতি আর ভেতরে ট্রেনের আরাম, দুয়ে মিলিয়ে ট্রেন জার্নিটা আমাদের বেশ ভালোই কাটলো। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কিং ক্রস স্টেশনে। এটা লন্ডনের বড় এবং ব্যস্ততম একটি জাংশন। চারিদিকে মানুষজন সবাই নিজের নিজের গন্তব্যে ছুটছে। আমরাও একটু থেমে চারপাশটা দেখলাম, তারপরের ধাপের জন্য এগিয়ে গেলাম। স্টেশনের ভিতরে ঢুকেই সবার আগে পিকাডেলি লাইনের বোর্ডটা দেখে নিলাম। এই লাইনেই সরাসরি হিথ্রো এয়ারপোর্ট পর্যন্ত ট্রেনটি যায়। এখন সবার আগে টিকিটটা কেটে নিয়ে মেট্রো গেটের সামনে এসে টিকিট টাচ করালাম। এখানে বলে রাখা ভালো, মেট্রোতে একজনের টিকিট প্রাইস পড়ে 5 পাউন্ড। মেট্রোতে বসার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ঘোষণা করলো হিথ্রো টার্মিনাল 1, 2 and 3। বুঝে গেলাম আমরা হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন মেট্রো থেকে নেমে বোর্ড ফলো করতে করতে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম হিথ্রো টার্মিনাল 2 এ। Your smile lit up like a sunrise glow. Touch so soft where the seasons flow. We met where the stars take their flight. এয়ারপোর্টে ঢুকেই আমাদের প্রথম লক্ষ্য হলো লাগেজের লেবেল ও বোর্ডিং পাস সংগ্রহ করা। আমাদের নজরে পড়ল একটি বড় সেলফ চেক ইন মেশিন। আমার বর মেশিনের সামনের দিকে এগিয়ে গেল। স্ক্রিনের ফ্লাইটের তথ্য দেখালো। পাসপোর্ট স্ক্যান করার পর ও নিজের ফ্লাইটটা সিলেক্ট করলো। মেশিনটি লাগেজের লেবেল প্রিন্ট করলো এবং বোর্ডিং পাসটাও দিয়ে দিল। বরের হাতে লাগেজের লেবেল আর বোর্ডিং পাসটা দেখে আমার মনটা কিন্তু ভীষণ আনন্দিত হলো। বোর্ডিং পাস আর লেবেলটা হাতে নিয়ে আমার বর এখন এগিয়ে এলো ব্যাগের দিকে। ব্যাগটি ওজন করা হলো স্কেলে রেখে। মেশিন দেখে নিল আমাদের প্রত্যেকটা লাগেজের ওজন ঠিকঠাক আছে কিনা। আমাদের প্রতিটি লাগেজের ওজন ঠিকঠাক থাকার কারণে আমাদের আর এক্সট্রা করে কোনো পে করতে হলো না। বোর্ডিং পাস সংগ্রহ করা থেকে ব্যাগ চেক ইন সবটাই কিন্তু আমরা নিজেরা নিজেদের হাতেই করলাম। এর থেকে
থেকে আমরা কিছুটা অভিজ্ঞতা সঞ্চার করলাম। ব্যাগ চেক ইন হওয়ার পর আমাদের সিকিউরিটি চেক হলো। বিকাল 6টার মধ্যেই আমাদের চেক ইন এবং সিকিউরিটি প্রসেস শেষ হয়ে গেল। আমাদের ফ্লাইট রাত 9টায়, তাই আমরা ডিপার্চার লঞ্চে বসে থাকলাম প্রায় 3 ঘন্টা। সেই সময় এয়ারপোর্টটা ভালো করে ঘুরে দেখলাম। জানলার পাশে বসে বাইরের প্লেনগুলোও দেখলাম, কিছু দোকানও ঘুরে দেখলাম। হঠাৎ করে আবার প্রচন্ড খিদেও পেয়ে গেল, তাই ভেজ র্যাপটাই বর কিনে আনলো, কারণ এখন অনেকটা ফ্লাইট জার্নি হবে। এরপর ফ্লাইটে আবার রাত্রের ডিনার দেয়া হবে, তার কারণেই আমরা 4 জনে 4টে র্যাপ নিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করলাম। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। আমাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইটের গেট নাম্বার ঘোষণা করা হলো এবং সেই মুহূর্তেই আমরা আমাদের হাতের বোর্ডিং পাসটি নিয়ে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেলাম। গেটে পৌঁছে কয়েকটা মুহূর্তের জন্য লাইনে দাঁড়ালাম। চারিপাশে কত যাত্রীর ভিড়, বড় বড় ব্যাগ আর এক ধরনের উত্তেজনা সবার মধ্যে কাজ করছে। এইগুলো দেখতে দেখতেই ভাবতে থাকলাম, আজকের আমাদের যাত্রা কি সত্যিই হচ্ছে? এখনো যে বিশ্বাস হচ্ছে না আমার। আমাদের সময় এলো। হাতে থাকা বোর্ডিং পাসটা দেখে ফ্লাইট স্টাফরা আমাদের ফ্লাইটের দিকে যেতে বলল। আমরা ধাপে ধাপে ফ্লাইটের দিকে এগিয়ে গেলাম। ফ্লাইটে প্রবেশ করার পরেই আমি আমার সিটের দিকে এগিয়ে গেলাম, আর কিছু মুহূর্তের মধ্যেই আমি আমার সিটের কাছ পর্যন্ত পৌঁছালাম। আমার সিটটা ছিল উইন্ডো সিট। আমার চোখে ছড়িয়ে পড়েছিল এক রাশ উল্লাস, কারণ রাত্রে লন্ডন শহরটাকে ওপর থেকে দেখার সৌভাগ্য হবে আজকে আমার। আমার মেয়েরা যখনই তাদের সিটে এসে বসলো, তারাও কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে পড়লো, কারণ তারা জানতো আজকে তারা তাদের পছন্দের মুভিটা স্ক্রিনে দেখতে পাবে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় এটা ওদের কাছে, আজ বাবা মার বকা নেই, পুরো স্ক্রিনটাই তাদের কাছে আজকের জন্য ফ্রি। কিছু মুহূর্তের মধ্যেই ফ্লাইটে সেফটি গাইডলাইন্সটা স্ক্রিনে ফুটে উঠলো। কিন্তু এইবার যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, এয়ার ইন্ডিয়ার সৃজনশীল উপস্থাপনা। এখানে ভারতের বিভিন্ন রাজ্য ও সংস্কৃতি নৃত্যের মাধ্যমে ফ্লাইটের রুলস দেখানো হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষের কত রং, কত সাংস্কৃতিক বৈচিত্র্য এই ছোট্ট সেফটি ভিডিওতে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ফ্লাইটের সেফটি রুলস দেখার অভিজ্ঞতা যেন একেবারে নাচের পরিবেশনার সঙ্গে মিলে শিক্ষণীয় ও বিনোদনমূলক হয়ে উঠেছে। কিছু মুহূর্তের মধ্যেই আমাদের ফ্লাইটটা ধীরে ধীরে রানওয়ে ছেড়ে আকাশে উড়ে পড়ল। জানলার পাশে বসে বসে বাইরের দিকে তাকাতেই শহরের আলোগুলো চোখে পড়ল। উপর থেকে সেই আলোগুলো ঠিক যেন অসংখ্য জোনাকির মতো ঝিলমিল করছিল। এত উপর থেকেও লন্ডন শহরটা যেন নিজের এক আলাদা সৌন্দর্য নিয়ে ধরা দিচ্ছিল। আমার মনের ভেতর একটা ছোট্ট আশা ছিল। ভেবেছিলাম উপর থেকে হয়তো আজকে লন্ডন আইটা দেখতে পাবো, কিন্তু আজকে আমার আর সেই আশাটা পূর্ণ হলো না। একটু মন খারাপ তো হয়েছিল, কিন্তু সেই মন খারাপটা বেশিক্ষণ থাকেনি, কারণ নিচে ছড়িয়ে থাকে এত আলো, আর শহরের বুকে লিফটে থাকা এই অপূর্ব দৃশ্যটা দেখতে দেখতে মন খারাপের সুযোগটাই পেলাম না। আরো কিছুক্ষণ পর দেখতে পেলাম আমাদের ফ্লাইটটা ধীরে ধীরে মেঘের উপর উঠে গেল। তখন আর নিচের কিছুই দেখা যাচ্ছিল না। জানলার বাইরে শুধুই কালো মেঘ আর অন্ধকার আকাশ। সবকিছুই যেন হঠাৎ করে থেমে গেল। এর কিছুক্ষণের মধ্যেই কেবিন ক্রু রাত্রের খাবার দিয়ে গেল। আজকে ডিনারে ছিল ভাত, কলিফ্লাওয়ার কারি আর তার সঙ্গে পনিরের একটা তরকারি, আর পাশে একটু সালাদও ছিল। খুব সাধারণ খাবার হলেও দীর্ঘ যাত্রার জন্য এই খাবারটা ছিল বেশ ভালোই। খাবারটা খেতে খেতে সামনের স্ক্রিনে একটা মুভি চালু করলাম। আজকে যে মুভিটা দেখছিলাম সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি। মুভিটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও বুঝতে পারিনি। হঠাৎ করেই জানলার ফাঁক দিয়ে সকালের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। চারিদিকে তাকিয়ে দেখি কেবিনটা এখন অনেকটাই শান্ত। রাত কেটে ভোর এসেছে। ঘুম থেকে উঠে প্রথমে চোখ গেল মেয়েদের দিকে। ওরা তখন গভীর ঘুমে। মন দিয়ে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইলাম। জানি
জানি না কেন ছোটবেলা থেকেই ঘুমন্ত বাচ্চাদের দেখতে আমার বেশ ভালো লাগে। অনেকেই বলে ভগবানকে যদি কোথাও দেখতে চাও তাহলে ঘুমন্ত বাচ্চাদের মুখের মধ্যেই তুমি তোমার ভগবানকে খুঁজে পাবে। হয়তো সেই কথার জন্যই কিংবা নিখাত সেই শান্ত মুখটার জন্যই। কিছুক্ষণ পর কেবিন ক্রুরা সকালের ব্রেকফাস্টটা দিয়ে গেল। আজকের ব্রেকফাস্টে কি কি ছিল একবার বলে দিই। ইডলি, উপমা, সাম্বার, ব্রেড, কেচাপ, জ্যাম, ফ্রুট স্যালাড, সঙ্গে অরেঞ্জ জুসটাও ছিল। আর হ্যাঁ, জলটাও ছিল। সত্যি বলতে কি, এতক্ষণ একভাবে প্লেনে বসে থাকার পর আমার খাওয়ার বিশেষ ইচ্ছা হচ্ছিল না। এমন সময় কিছুই ভালো লাগে না আমার, কিন্তু খাবার নষ্ট করাও আমার একদম পছন্দ নয়। তাই আগে মেয়েদের ঘুম থেকে জাগালাম, ওদেরকে বললাম তোমরা তোমাদের খাবারটা খেয়ে নাও, তারপর আমি আমার খাবারটা ধীরে ধীরে খেয়ে নিলাম। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আসলে লম্বা যাত্রাকে একটু সহজ করে দেয়। ঠিক দুপুর 2টোর সময় লন্ডন থেকে উড়ে আসা আমাদের ফ্লাইটটা ধীরে ধীরে ভারতবর্ষের মাটিতে এসে থামলো। জানলার বাইরে তাকিয়ে রানওয়ের দিকে চোখ পড়তেই মনে হলো এই মুহূর্তটার জন্যই অপেক্ষায় ছিলাম। এই সময়টা আমার মনের ভেতরটা ঠিক কি অনুভূতি হচ্ছিল সেটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। একটা আলাদা রকমের আনন্দ, একটা চাপা উত্তেজনা, সব কিছু মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। জানি তখনও কলকাতার মাটিতে পা রাখিনি আমি, তবু মনে মনে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম এই মুহূর্তে আমি আমার ভারতবর্ষের বুকের ওপরে দাঁড়িয়ে আছি। এই ভাবনাটাই যেন সমস্ত ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দিল। অনেক দিন পর দেশের মাটিতে ফেরা, নিজের আকাশের নিচে দাঁড়ানোর অনুভূতি, এই আনন্দটা বোঝানোর জন্য হয়তো কোনো শব্দই যথেষ্ট নয়। শুধু এইটুকুই বলা যায়, বুকের ভেতরে তখন দেখছি এক রাশ উত্তেজনা। প্লেনটা ধীরে ধীরে এগিয়ে এসে এই মুহূর্তে এয়ারপোর্টে থামলো। প্লেনের দরজাটা খুলে দিতেই আমরা এয়ার ব্রিজের মধ্যে দিয়ে হেঁটে দিল্লি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। এই তো আমাদের দিল্লি এয়ারপোর্ট। মেঝেতে সেই মেরুন রঙের কার্পেট। হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বিদেশের মতো নয়, কিন্তু এই কার্পেটের মধ্যেই যেন লেগে আছে আমাদের দেশের গন্ধ। চারিপাশে তাকাতেই দেখলাম আমাদের দেশের মানুষ, পরিচিত মুখ, পরিচিত ভাষা, পরিচিত ভিড়, আর প্রত্যেকটা মানুষের ব্যবহারই স্পষ্ট হয়ে উঠেছে এরা আমাদের মানুষ, নিজের মানুষ। এখন আমরা এগিয়ে চললাম ইমিগ্রেশন কাউন্টারের দিকে। দ্বিতীয়বারের মতো আবার আমাদের পাসপোর্ট আর ভিসা চেক করা হলো। কিছু প্রশ্ন, কিছু মুহূর্তের অপেক্ষা, এরপর ছাড়পত্র। এই ধাপটা শেষ হতেই মনে হলো আরো একটা বড় ধাপ পেরিয়ে এলাম। এরপর সোজা গেলাম লাগেজ বেল্টের দিকে। একে একে বড় বড় ব্যাগগুলো বেল্ট ঘুরে আসতে লাগলো। নিজের ব্যাগটা হাতে পেয়েই বুঝলাম এবার আসল পরীক্ষার শুরু। লাগেজটা হাতে নিয়েই আমাদের যেতে হলো ডোমেস্টিক ট্রান্সফার কাউন্টারের দিকে। এই সময়টা ছিল যাত্রার সবচেয়ে কষ্টকর অংশ। বড় বড় ভারী ভারী ব্যাগগুলো টেনে প্রায় 15 মিনিট হাঁটা। ক্লান্তি তখন শরীর জুড়ে, তবু মনে মনে একটাই কথা, আর একটু, শুধু আর একটু। অবশেষে ডোমেস্টিক ট্রান্সফার কাউন্টারে পৌঁছালাম। এখন আবার নতুন করে ব্যাগ জমা দিতে হলো, কারণ দিল্লি থেকে কলকাতা আলাদা একটা ডোমেস্টিক ফ্লাইট। ব্যাগগুলো আবার নতুন করে ট্যাগ লাগানো হলো, আবারও বোর্ডিং পাস কনফার্ম করা হলো। এরপর আবারও সেই পরিচিত ধাপ, সিকিউরিটি চেক। জুতো খোলা, বেল্ট খোলা, ব্যাগ স্ক্যান, সব কিছু নতুন করে। বিদেশ থেকে এতটা জার্নি করে এখান পর্যন্ত আসার পর এই ধাপটা একটু বেশি ক্লান্তিকর হয়ে ওঠে আমাদের কাছে, কিন্তু তবু একটা জেদ মনের মধ্যে কাজ করে, আর একটু অপেক্ষা, তারপরেই নিজের শহরে। সব ফর্মালিটি শেষ করে যখন অবশেষে ডোমেস্টিক ডিপার্চার লঞ্চে ঢুকলাম, তখন মনে হলো একটু শান্তি পেলাম। চারপাশে পরিচিত মুখ, পরিচিত ভাষা। কেউ চা খাচ্ছে, কেউ আবার বাড়িতে ফোন করে বলছে মা দিল্লি এসে পৌঁছে গেছি, আর একটু পরেই কলকাতায় ঢুকবো। এই মুহূর্তটাই শরীরের ক্লান্তি একেবারে দূর হয়ে যায়, মনের মধ্যে থাকে এক অদ্ভুত শান্তি। যাই হোক, ডোমেস্টিক ডিপার্চার লঞ্চে ঢোকার পর আমরা একটু বসে নিঃশ্বাসটুকু নিলাম। ঠিক তখনই স্পিকারে ঘোষণা করলো আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে। ঘোষণা শোনা মাত্রই সবাই ধীরে ধীরে উঠে দাঁড়ালাম।
আমরা আবার বোর্ডিং পাস দেখিয়ে বোর্ডিং গেটের সামনে এগোলাম। গেট পার হওয়ার পর আমাদের নিয়ে যাওয়া হলো এয়ারপোর্টের বাসে উঠে জানলার পাশে দাঁড়িয়ে রইলাম। বাসটা ধীরে ধীরে এয়ারপোর্টের ভিতর দিয়ে এগিয়ে চলল। বাইরে দিয়ে একের পর এক রানওয়ে, প্লেন সব কিছু চোখের সামনে ভেসে উঠছিল। এই বাসটাই আমাদের নিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া প্লেনের কাছে। কিছুক্ষণের মধ্যেই বাসটা এসে থামলো। সামনে তাকিয়ে দেখি আমাদের এয়ার ইন্ডিয়ার প্লেন, নিজের দেশে ফেরার প্লেন, নিজের শহরের পথের শেষ সঙ্গী। ধীরে ধীরে বাস থেকে নেমে সিঁড়ি দিয়ে এগোলাম প্লেনের দরজার দিকে। এই ফ্লাইটটা আগের ইন্টারন্যাশনাল ফ্লাইটের তুলনায় অনেকটাই ছোট। আগের বড় ফ্লাইটটার মতো বিশাল কেবিন বা লম্বা করিডোর কোনোটাই ছিল না, কিন্তু তাতে আমাদের যাত্রা কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। আসনগুলো খুব সাধারণ হলেও আরামদায়ক, আর পুরো কেবিনটাই ছিল ছোট্ট কিন্তু গোছানো। এতক্ষণ লম্বা যাত্রার পর এই ছোট্ট প্লেনটাকে বরং হালকা আর সহজ লাগছিল। জানতাম এই প্লেনটাই আমাদের নিয়ে যাবে একেবারে নিজের শহরের কাছাকাছি। 2 ঘন্টার পথ দেখতে দেখতে চোখের পলকে কেটে যাবে। তাই প্লেন ছোট হলেও মনটা ছিল নিশ্চিন্ত, কারণ গন্তব্যটা ছিল বাড়ি। এই মুহূর্তে আমার আবারও উইন্ডো সিট পড়ল। ঘড়িতে তখন বিকাল 5টা। ঠিক সেই সময়ই প্লেনটা দিল্লির মাটি ছেড়ে ধীরে ধীরে আকাশে উড়ে গেল। জানলার বাইরে তাকাতেই দেখলাম ডুবন্ত সূর্যের আলোয় পুরো আকাশটা যেন রঙিন আবিরে ভরে উঠেছে, মায়াবী, শান্ত আর অপূর্ব সুন্দর। এই সময় ওপরে ওঠার সাথে সাথে নিচের শহর, নিচের সুন্দর বাড়িগুলোকে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল আমার, কিন্তু দিল্লির বাস্তবতা চোখে পড়তেই মনটা একটু ভারী হয়ে গেল। এতটাই পলিউশন যে নিচের দৃশ্যগুলো স্পষ্ট করে দেখা যাচ্ছিল না। ধোঁয়াশার আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল পুরো শহরটা। সেই মুহূর্তে সত্যি মনটা দুঃখিত হয়ে গেল। না, শুধু বাড়ি ঘর বা পুরো শহরটাকে দেখতে পাচ্ছি তার জন্য নয়, দুঃখিত হচ্ছিল এটা ভেবে এত পলিউশনের কারণে মানুষ প্রতিদিন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের শরীর, মন সব কিছুর উপরে এই প্রভাবটা পড়ছে নীরবে ধীরে ধীরে। এই ভাবনাগুলোর মাঝেই মনে পড়ছিল ইংল্যান্ডের কথা। সেখানে প্রায় কোনো পলিউশনই চোখে পড়ে না। পরিষ্কার আকাশ, নির্মল বাতাস, যা মানুষের শরীরকে অনেকটাই সুস্থ রাখে। তখন মনে মনে ভাবছিলাম, মানুষ যদি সত্যিই একটু বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করত, একটু দায়িত্ব নিয়ে চলতো, তাহলে আমাদের দেশটাও কি পলিউশন মুক্ত হতে পারতো না? হয়তো পারতো। যাই হোক, কিছু মুহূর্ত অপেক্ষার পরেই কেবিন ক্রু আমাদের জন্য খাবার নিয়ে এলো। ট্রেটা হাতে পাওয়া মাত্রই আমাদের মন খুশি হয়ে গেল। আজকের খাবারে ছিল ডাল কচুরি সঙ্গে চানা কারি আর একটা মিষ্টি সঙ্গে জল। পরিমাণটা খুব বেশি নয়, কিন্তু মন ভরানোর মতো। দীর্ঘ যাত্রার শেষে এমন খাবার পেয়ে মনটা আলাদাই আনন্দে ভরে গেল। খাবারটা খাওয়ার পর দেখলাম মেয়েরা আবারও ঘুমিয়ে পড়েছে। ওরা তখন ভীষণ ক্লান্ত। এত লম্বা জার্নির পর এটা হওয়াটাই স্বাভাবিক। যেহেতু এই ফ্লাইটটা খুবই শর্ট টাইমের জন্য, তাই এই ফ্লাইটে আলাদা করে কোনো রকম মুভি স্ক্রিন থাকে না, করার মতো তেমন কিছুই ছিল না। তাই আমরাও ভাবলাম এই সুযোগে আমরাও একটু ঘুমিয়ে নিই। কিছুক্ষণ চোখ বুজে থাকার পর হঠাৎ জানলার বাইরের দিকে তাকিয়ে মনটা আবারও ভরে গেল আনন্দে। ওপর থেকে দেখতে পাচ্ছিলাম নিচে ছোট্ট ছোট্ট বাড়ি আর শহর জুড়ে ঝিলমিল করা আলো। সেই দৃশ্য দেখেই বুঝে গেলাম আমাদের প্লেন এখন কলকাতার আকাশ দিয়ে উড়ে চলেছে। আর কিছু মুহূর্তের পরেই আমাদের ফ্লাইটটা ধীরে ধীরে কলকাতার মাটিতে এসে নামলো। সত্যি বলতে কি, এতক্ষণ ফ্লাইটের ভেতরে থাকার পর আর একটা মুহূর্তও ইচ্ছা করছিল না এই ফ্লাইটের মধ্যে দাঁড়িয়ে থাকি। মনে হচ্ছিল কখন দরজাটা খুলবে, কখন বেরোবো। অবশেষে সেই মুহূর্তটা চলে
চলেই এলো। আমরা প্লেন থেকে বেরিয়ে এলাম। এই একটা মুহূর্তে যেন সব ক্লান্তি, সব অপেক্ষা একেবারে শেষ হয়ে গেল। কারণ এবার আর যাত্রা নয়, আমরা পৌঁছে গেছি। এয়ারপোর্টে নামার পর সর্বপ্রথম আমরা গেলাম লাগেজ কালেক্ট করতে। একে একে ব্যাগগুলো বেল্ট ঘুরে আসতে লাগলো। নিজের লাগেজটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো যাত্রার সব পর্ব সত্যি শেষের দিকে এগিয়ে এসেছে। লাগেজ নিয়ে আমরা এরপর এয়ারপোর্টের বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে পরিচিত কলকাতার হাওয়া, পরিচিত শব্দ আর চেনা কোলাহল সবকিছু একসঙ্গে যেন স্বাগত জানালো। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম কখন আমাদের গাড়ি আমাদের কাছে আসবে, আমাদের নিয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষার পরেই আমাদের জন্য গাড়ি এসে পৌঁছালো। সেই মুহূর্ত যেন মনে হলো সত্যি এবার বাড়ি যাচ্ছি। আর আজকের দিনটা আমাদের জন্য আরো একটু বিশেষ ছিল, কারণ আজ আমাদের ছিল বিবাহ বার্ষিকী। এই কথাটা আমি আগে থেকেই বরকে বলে রেখেছিলাম। আজ কিন্তু যেভাবেই হোক বিরিয়ানি খেয়েই বাড়ি যাব। ইংল্যান্ডে থাকাকালীন যেটা আমরা সব থেকে বেশি মিস করছি সেটার মধ্যে একটা ছিল এই কলকাতার বিরিয়ানি। আর কলকাতার মাটিতে পা রাখার পর আমার সেই ইচ্ছাটাই পূরণ করলো আমার বর। এই বিরিয়ানিটা মুখে তুলতেই মনটা এক নিমেষে ভরে গেল। এইভাবেই দীর্ঘ যাত্রা শেষে নিজের শহরে নিজের মানুষের মাঝে ভালোবাসা আর পরিচিতির স্বাদের সঙ্গে আমাদের ফেরার গল্পটা সম্পূর্ণ হলো। বিদেশ থেকে দেশে ফেরা মানেই শুধু ঠিকানায় ফেরা নয়, আমাদের নিজের মনটারও ঘরে ফেরা। আজকে আমাদের জার্নিটা এখানেই শেষ হলো। আমি পুরো জার্নিটা কিভাবে বিদেশ থেকে দেশে ফিরলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও আমার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো।